আজ লেকচার 6 আমরা শিখবো হচ্ছে প্রিজম, রংধনু, মরীচিকা এবং অপটিক্যাল ফাইবার। তো চলো শুরু করা যাক। প্রিজম কাকে বলে? কোন স্বচ্ছ মাধ্যমে দুই পৃষ্ঠ সমান্তর না হলে তাকে প্রিজম বলে। যদিও আমাদের সমান্তর পৃষ্ঠ প্রিজম পাওয়া যায়, কিন্তু আলোক বিজ্ঞানে যে সকল প্রিজম ব্যবহার করে থাকি এই সকল প্রিজমের দুইটা পৃষ্ঠ সমান্তর হয় না। আলোক বিজ্ঞানের প্রিজম হলো একটি প্রিজম আকৃতির স্বচ্ছ বস্তু যার মধ্যে দিয়ে সাদা আলোক রশ্মি যাওয়ার সময় 7টি রঙে বিভক্ত হয়ে যায়। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সাদা আলো বর্ণ যখন প্রবেশ করলো এটি 7টি বর্ণে বিভক্ত হয়ে গেল। ব্যবহার অনুযায়ী এর তল সংখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে। আমরা এখানে অনেকগুলো প্রিজম দেখতে পাচ্ছি, এক একটা তল কিন্তু সংখ্যা কিন্তু মিলতেছে না, এক একটা তল এক রকম সংখ্যা দেখাচ্ছে। প্রিজম সাধারণত কাচের তৈরি হয় ও ত্রিকোণাকৃতির প্রস্তুত, তবে এটি অন্য কোনো স্বচ্ছ পদার্থ দিয়েও তৈরি করা যায়। আমরা নর্মালি যেসব প্রিজম দেখি এগুলো কাচের তৈরি হয়, কিন্তু এটা চাইলে আমরা প্লাস্টিক দিয়েও তৈরি করতে পারি, স্বচ্ছ হলেই হলো। আমরা এই অধ্যায়ে পড়তে পড়তে অলরেডি জানা হয়ে গেছে, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন আলোর গতিপথ পরিবর্তিত হয়। গতিপথ পরিবর্তনের ফলে মাধ্যমে বিবর্তন আলো একটি নির্দিষ্ট কোণে বেঁকে যায়, প্রতিসরিত হয় অথবা প্রতিফলিত হতে পারে, যেটা আমরা দেখছি পূর্ণ অবধিন প্রতিফলনের সময়। স্যার আইজাক নিউটনের সময় অনেকে বিশ্বাস করতো যে প্রিজমে নতুন আলোর বর্ণ সৃষ্টি করতে পারে। অর্থাৎ আমরা যে দেখলাম যে প্রিজমে যখন সাদা আলো বর্ণ প্রবেশ করে তখন 7টি বর্ণে বিভক্ত হয়ে যায়। এই জিনিসটা তখনকার মানুষ বিশ্বাস করতো যে প্রিজম এটা ক্রিয়েট করে, সে বর্ণ বা কালার ক্রিয়েট করতে পারে। নিউটন দুটি প্রিজম নিয়ে দেখেন যে একটির উপর আলো পড়লে সেটি থেকে বর্ণালী সৃষ্টি হয়। যেমন আমরা দেখছি প্রথম প্রিজম থেকে যখন সাদা আলো বর্ণ প্রবেশ করলো এটি 7টি বর্ণে আমাদের সেই বর্ণালী সৃষ্টি করলো, এবং দ্বিতীয় প্রিজমের মধ্য দিয়ে যখন যায় তখন সেটি দেখা যাচ্ছে কি একটি রঙে আলাদা পরিণত হয়। এর সামনে যদি আমি আরেকটা প্রিজম রাখি দেখা যাচ্ছে কি এই 7টি বর্ণ যখন সেই প্রিজম দিয়ে যাচ্ছে তারা আবার প্রতিসরিত হওয়ার পর দিক পরিবর্তন করে সাদা বর্ণে পরিবর্তন হয় বা একটি বর্ণে পরিবর্তন হয়ে যায়। এখান থেকে নিউটন সিদ্ধান্ত পৌঁছান যে এই বর্ণালীগুলো প্রিজম তৈরি করে না, বরং এগুলা কিন্তু সাদা আলোর মধ্যেই হিডেন ছিল বা এর মধ্যে অবস্থান ঘটতেছিল। প্রিজম আলো তৈরি করে না, আলোর মধ্যে থাকা বর্ণালীগুলো শুধুমাত্র পৃথক করতে পারে। তো নিউটন এটা প্রথম আবিষ্কার করলো যে তখনকার মানুষ মনে করতো প্রিজম যে আমাদের আলো কালার তৈরি করতে পারে, কিন্তু না, আমাদের সাদা বর্ণের মধ্যে আসলে এই 7টা বর্ণ লুকায় ছিল বা এগুলাকে আমরা দৃশ্যমান আলো বলি। প্রিজম দিয়ে যখন এটা যায় তখন এই প্রিজমটা জাস্ট কি করতে পারে, এই সাদা বর্ণকে এক একটাকে আমাদের ভিন্ন ভিন্ন কোণে দিক পরিবর্তন করতে পারে। এখন চলো আমরা জেনে আসি যে প্রিজমের মধ্যে এমন কি হয় যখন সাদা বর্ণ আমাদের আলো প্রিজমের মধ্যে প্রবেশ করে এটি 7টি বর্ণে বিভক্ত হয়ে যায়। এর সিক্রেটটা কি? প্রিজমে একটি আলোক রশ্মি প্রবেশ করার পর সেটি মূল দিক থেকে কতটুকু বেঁকে যাবে সেটি প্রিজমের প্রতিসংখ্যার উপর নির্ভর করে। আমরা অলরেডি জানি আমাদের আলো যে প্রতিসরিত হয় বা দিক পরিবর্তিত হয় সেটা কিন্তু আমার প্রতিসংখ্যার উপর নির্ভর করে। আবার প্রতিসংখ্যার উপর নির্ভর করে সেটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা রঙের উপর নির্ভর করে। তাই ভিন্ন ভিন্ন রঙের জন্য আমরা প্রতিসংখ্যা ভিন্ন ভিন্ন পাই। কাজে একই আলোক রশ্মিতে ভিন্ন ভিন্ন রং থাকলে প্রিজমের ভেতর দিয়ে যখন যায় সেই রঙের আলোগুলো ভিন্ন ভিন্ন কোণে দিক পরিবর্তন করে। এই জন্য প্রিজম থেকে আলো যখন বের হয়ে আসে তার রঙগুলো আলাদা হয়ে যায়। তোমরা অলরেডি জানো যে দৃশ্যমান আলোর বর্ণ 7টা বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, আর যেহেতু প্রতিসংখ্যা নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের উপর তাই আমাদের এখানে প্রতিসংখ্যার মানগুলো আসে ভিন্ন ভিন্ন এবং দিক পরিবর্তনটাও ভিন্ন ভিন্ন আসে। এই জন্য আমরা প্রিজম দিয়ে যখন সাদা বর্ণের আলো প্রবেশ করে এটা আমাদের 7টি আলাদা বর্ণে বিভক্ত দেখতে পাই। এখন আসা যাক প্রিজমের ব্যবহার। অনেক সময় প্রিজমের আলো বিচ্ছুরণ না ঘটিয়ে প্রতিফলন ঘটিয়ে থাকে। আলো প্রিজমের পর একটি নির্দিষ্ট কোণে আপতিত হলে আলো বিচ্ছুরিত হয় না, বরং পূর্ণ অবধিন প্রতিফলন ঘটে এবং আপতিত রশ্মি সবটুকুই প্রতিফলিত হয়ে যায়। প্রিজমে এই ধর্মের কারণে এটাকে আমরা আয়নার বিকল্প হিসেবে ব্যবহার করে থাকি। যেমনটা আমরা পেরিস্কোপ, যেটা আমরা সাবমেরিনে ইউজ করে থাকি, পেরিস্কোপে সাধারণত আয়নার থেকে অধিক কার্যকরী বিকল্প হিসেবে আমরা প্রিজম ইউজ করি। এছাড়া আমরা বাইনোকুলারে আমরা প্রিজম ব্যবহার করে থাকি। এবার চলে যায় রংধনু বা রেইনবোতে। রংধনু কিন্তু আমাদের প্রিজমের সাথে লিঙ্ক আছে। রংধনু তৈরি হয় পানির পূর্ণ অবধিন প্রতিফলন দিয়ে। প্রিজম যেমন সাদা আলোকে তার রঙগুলো ভাগ করে ফেলে, বৃষ্টি হওয়ার পরপর যদি রোদ ওঠে তাহলে আমরা সাদা বর্ণকে 7টি আলাদা বর্ণে বা রংধনু হিসেবে দেখি। তার কারণ তখন বাতাসে পানির কণা থাকে এবং পানির কণা সেই আলো পূর্ণ অবধিন প্রতিফলন হওয়ার পর ভিন্ন ভিন্ন রঙের আলো ভিন্ন ভিন্ন পরিমাণে বেঁকে যায়। অর্থাৎ পানির কণা তখন প্রিজমের মতো আচরণ করে, এই আলো রশ্মিগুলো দিয়ে রংধনু ভিন্ন ভিন্ন রঙের ব্যান্ড তৈরি করে। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম প্রিজম যেরকম সাদা বর্ণের আলোকে 7টি আলাদা বর্ণে ভাগ করতে পারে, এখানে পানির কণাটা প্রিজমের মতো আচরণ করে সে সাদা আলো বর্ণকে 7টি আলাদা বর্ণে ভাগ করে ফেলে। এখন কথা হচ্ছে রংধনুটা কিভাবে ফর্ম হয় আসলে।
রংধনু এটি সবসময় সূর্যের বিপরীত আকাশে দেখা যায়। এই জিনিসটা যদি আমরা এখন একটা চিত্র দিয়ে বুঝতে চেষ্টা করি, আমাদের সূর্য থেকে আলোটা যখন আমাদের পানির মধ্যে প্রবেশ করে অর্থাৎ বৃষ্টির কণাটা, সাদা বর্ণের আলোটা দেখা যাচ্ছে পানি কণা দিয়ে প্রবেশের সময় এটা পূর্ণ অবধি প্রতিফলন হয়ে যায়। আর পূর্ণ অবধি প্রতিফলনের সময় পানি কণাটা কি করে, সাদা বর্ণকে আলাদা 7টি বর্ণে আমাদের প্রতিফলিত করে। কেন? তোমরা অলরেডি জানো সাদা বর্ণের মধ্যে কিন্তু আমাদের 7টা বর্ণ লুকায় থাকে, কিন্তু যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে এটা প্রতিফলিত হয় বা প্রতিফলিত হয়, তখন কিন্তু আমাদের আলোগুলো ভিন্ন ভিন্ন কোণে আমাদের প্রতিফলিত হয়ে যাচ্ছে। আর এই প্রতিফলিত আলোগুলো যখন কোনো দর্শক বা ব্যক্তি বা লোকের চোখে এসে প্রবেশ করে, সেগুলোকে পিছন থেকে বর্ধিত করে তার ঠিক বিপরীত আকাশে একটা রংধনু বা 7টা আলাদা বর্ণের একটা ব্যান্ড দেখতে পায়। আর এটা যেহেতু সূর্যের ঠিক বিপরীত আকাশে হয়, এই জন্য আমাদের রংধনু সবসময় সূর্যের বিপরীত আকাশে দেখা যায়। তারপর আমরা যখন প্রশ্ন আসবে রংধনু কিভাবে সৃষ্টি হয়, আমরা বলবো হচ্ছে যে এটা পানির পূর্ণ অবধি প্রতিফলনের কারণে সৃষ্টি হয়। আর 7টা বর্ণ কেন দেখতে পাই? কারণ পানি আমাদের এখানে কি করে, প্রিজমের মতো সাদা আলো বর্ণকে 7টি আলাদা বর্ণে বিভক্ত করে ফেলে। এই জন্য আমরা আকাশে আমরা তখন 7টি আলাদা বর্ণ দেখতে পাই। একটা সিক্রেট তোমাদের কাছে শেয়ার করি, রংধনু হতে হলে কিন্তু অবশ্যই বৃষ্টির পাশাপাশি সূর্যও থাকতে হবে, অর্থাৎ রোদ থাকা লাগবে। আর একটা জিনিস, রংধনু কিন্তু আসলে একটা সার্কেল, কিন্তু আমরা এটাকে দেখতে পাই অর্ধবৃত্ত আকারে, কারণ আমরা মাটির উপর থেকে এটা দেখতেছি। আর তুমি যে জায়গায় রংধনুকে দেখতে পাচ্ছ, তোমার পাশে তোমার ফ্রেন্ড যদি রংধনুকে দেখে, সে কিন্তু একই জায়গায় দেখে না, সে একটু ভিন্ন অ্যাঙ্গেল দেখে। কারণ এটা মেইনলি কিন্তু আমাদের তোমার চোখে আলোটা কিভাবে আসে সেটার উপর নির্ভর করে তুমি রংধনু তুমি কোন দিকে দেখতে পারবা। অর্থাৎ একটা মানুষ যে দৃষ্টিকোণ থেকে রংধনু দেখে, তার পাশের মানুষটা কিন্তু একই দৃষ্টিকোণে রংধনুকে একই পজিশন দেখে না। বিষয়টা মজার না? এবার আসা যাক মরীচিকা। মরীচিকার সাথে তোমরা অনেকেই পরিচিত। মরীচিকা কাকে বলে? আলোকে পূর্ণবর্তী প্রতিফলনের কারণে তীব্র উত্তপ্ত মরু অঞ্চল এবং শীতপ্রধান মেরু অঞ্চলে এক প্রকারের দৃষ্টিভ্রম হয় বা ইলিউশন হয়, এটাকে মরীচিকা বলে। তার মানে মরীচিকা কিন্তু পূর্ণবর্তী প্রতিফলনের কারণে সৃষ্টি হচ্ছে। মরীচিকা আবার দুই প্রকার, একটা হচ্ছে নিম্ন মরীচিকা আর একটা হচ্ছে ঊর্ধ্ব মরীচিকা। তোমাদের বইতে শুধুমাত্র নিম্ন মরীচিকাটা আলোচনা করছে, ঊর্ধ্ব মরীচিকাটা আলোচনা করে না। আমি তোমাদের দুটা মরীচিকাই দেখাই দিব, নিম্ন মরীচিকা কি আর ঊর্ধ্ব মরীচিকা কি। নিম্ন মরীচিকা আমরা জানি ভূপৃষ্ঠ হতে যতই উপরে ওঠা যায়, বায়ু সাধারণত ততই হালকা হতে থাকে, ফলে তার ঘনত্ব আর প্রতিসঙ্গ দুটাই কমতে থাকে। কিন্তু মরুভূমিতে এটা ব্যতিক্রম দেখা যায়। দুপুরবেলা যখন প্রচন্ড রোদ উঠে বা এর তাপে, তখন বালুকোষগুলো প্রচন্ড উত্তপ্ত হয়। আর এই উত্তপ্ত বালুগুলা সংস্পর্শে যেসব বায়ু থাকে, সেগুলো আমাদের উত্তপ্ত হালকা হয়ে থাকে এবং এদের প্রতিসঙ্গটাও কম থাকে। আর যতই আমরা উপরে উঠবো, ততই এটা ঘন হতে থাকে এবং তার প্রতিসঙ্গও বাড়তে থাকে। তার মানে আমাদের মরুভূমি এলাকায় যেটা হয়, নিচের দিকে বায়ুগুলো থাকে হচ্ছে হালকা, উপর দিকে বায়ুগুলো থাকে ঘন। এজন্য মরুভূমিতে কোনো গাছের সর্বোচ্চ বিন্দু আমরা এ থেকে যদি কোনো আলোকরশ্মি ক্রমান্বয়ে নিচে নামতে থাকে, এটা আস্তে আস্তে ঘন হতে হালকা বায়ুস্তরে প্রবেশ করা শুরু করে এবং এটা প্রতিশোধ রশ্মির অবিলম্ব থেকে দূরে সরে যায়। আমরা জানি আলো যখন ঘন থেকে হালকা মধ্যে প্রবেশ করে, এটা আমাদের অবিলম্ব থেকে দূরে সরে থাকে, যেমনটা ভালোবাসা ঘন থেকে হালকা হলে দূরে সরে যায়। তাই একসময় এটা দেখা যায় প্রবেশ করতে করতে সংকট কোণ অপেক্ষা বড় কোণ আপতিত হয়ে যায় এবং পূর্ণ অবতীর্ণ প্রতিফলন করে। আর এই রশ্মিটাই যখন কোনো দর্শকের চোখে পড়ে, তখন এটি এই বিন্দু হতে না এসে মনে হবে তার কাছে এই প্রাইম বিন্দু হতে আসছে বলে মনে হয়। ফলে দর্শকের নিকট গাছটি একটা উল্টা প্রতিমা মাটির অভ্যন্তরে আছে বলে মনে হবে। যেমন আমরা জানি জলাশয়ের নিকট যদি কোনো গাছ থাকে, যেমন উল্টা বিম্ব দেখা যায়, তার কাছে মনে হবে ওখানে কোনো জলাশয় আছে। উত্তপ্ত বায়ু হালকা উপরে ওঠার জন্য কোন স্তরে বায়ু ঘনত্ব স্থির থাকে না। অর্থাৎ আমাদের মরুভূমি এলাকায় এটা কিন্তু আমাদের বায়ুস্তরের ঘনত্বের পার্থক্যের কারণে আমি বিমটা দেখতে পাচ্ছি, কিন্তু এই ঘনত্বটা আমাদের স্থির থাকে না। সুতরাং এদের আলোকে প্রতিসরণের ক্ষমতাও পরিবর্তিত হতে থাকে। অতএব প্রতিবিম্বটাও কিন্তু স্থির থাকে না, নড়াচড়া করতে থাকে, এটি কাঁপতে থাকে, যেমন মৃদু বাতাসে জলাশয়ে পানি আলোড়ন করতে থাকে। অর্থাৎ আমাদের গাছটা যে আমরা এখানে বিম্বটা দেখতে পাচ্ছি, এই বিম্বটা তার কাছে মনে হচ্ছে কাঁপাকাঁপি করে। জলাশয় যেরকম আমাদের খেলা করে গাছের বিম্ব, সেরকম তার কাছে মনে হচ্ছে যে এখানে সামনে কোনো একটা জলাশয় আছে, সেখানে আমাদের এই গাছটা বিম্বটা খেলতেছে বা আলোড়ন করতেছে। আর এই দৃষ্টিভঙ্গিটা সে তোর মনে করে আছে সামনে কোনো পানি আছে এবং সে তৃষ্ণার্ত হয়, খুব দৌড়ায় আসতে থাকে গাছে পানি খাওয়ার জন্য ওখানে, কিন্তু এর সাথে কিছুই নেই। তার মানে এটা হচ্ছে আমাদের মরীচিকা, কিন্তু এই মরীচিকাটা যেহেতু নিচে হয়েছে, এই জন্য আমরা এটাকে বলি নিম্ন মরীচিকা। তার মানে ঊর্ধ্ব মরীচিকা কোথায় হবে? ঊর্ধ্ব মরীচিকা ঠিক হবে তার উল্টা। ঊর্ধ্ব মরীচিকা শীত প্রধান মেরু অঞ্চলে ভূপৃষ্ঠের নিকট বায়ুস্তর বেশি ঠান্ডা থাকে। তার মানে ওখানে ছিল খুব গরম, এখানে থাকে ঠান্ডা। এর কারণে দেখা যায় মাটির নিচে কাছাকাছি যে বায়ুস্তর থাকে, সেটা থাকে আমাদের প্রতিসংখ্যা খুব বেশি, এটা ঘন থাকে। কিন্তু এর থেকে যখন উপরের দিকে উঠতে থাকবো, সেটা আস্তে আস্তে আমাদের উষ্ণ থাকে এবং ওটা আস্তে আস্তে হালকা হতে থাকে এবং প্রতিসংখ্যাটা কম থাকে।
এই জন্য ভূপৃষ্ঠে কোনো বস্তু হতে আলোক রশ্মি ক্রমাগত যখন নিচের ঘনত্ব স্তর থেকে উপর দিকে ওঠা শুরু করে, এটা আস্তে আস্তে অবিলম্বে দূরে সরে যায়। কারণ এখানেও দেখতেছি যে আমাদের ঘন থেকে হালকা মাধ্যমে যখন যাচ্ছে আস্তে আস্তে এটা তো দূরে সরে থাকবে। কিন্তু এইভাবে যখন যেতে থাকে একটা সময় কি হয়, আমাদের আপাতন কোণের সংকট কোণ থেকে বড় কোণে আপতিত হয়ে যায়, আর তখন এটা পূর্ণবর্তী প্রতিফলন করে থাকে। এইভাবে আলোক রশ্মি যদি কোনো দর্শকের চোখে পড়ে তখন সে এটাকে দেখবে হচ্ছে সেই বস্তুটা বিম্বটা ঠিক উল্টা আকাশে দেখতে পাবে। এক্ষেত্রে বস্তুটা প্রতিবিম্বটা তার কাছে মনে হবে একটা ভ্রম উপর দিকে তৈরি হয়েছে, এই জন্য এটাকে আমরা বলি ঊর্ধ্ব মরীচিকা। তার মানে মরীচিকা আমাদের যে জিনিসটা হয় সেটা কিন্তু আসলে মেইনলি আলো পূর্ণবর্তী প্রতিফলনের কারণে হয়ে থাকে। আমরা নিম্ন মরীচিকা দেখছিলাম যে আমাদের মরুভূমি এলাকা হয়, আর ঊর্ধ্ব মরীচিকা দেখতেছি এটা মেরু অঞ্চলে হয়। মরুভূমি এলাকা হচ্ছে আমাদের নিচের স্তরটা আমাদের হালকা থাকে, উপর স্তরটা ঘন থাকে। আর হয় যেটা শীত প্রধান এলাকায় সেখানে উল্টা, নিচের স্তর বায়ু স্তর থাকে ঘন, উপর স্তরগুলো থাকে হালকা। কিন্তু দুইটা কিন্তু কাহিনী সেম, আমাদের ঘন থেকে হালকা যাওয়ার সময় পূর্ণবর্তী প্রতিফলন হয়ে যায়, আর সে আলো যখন কোনো চোখে আসে পড়ে মানুষের তখন সেই বস্তুটার বিম্বটা উল্টা দিকে দেখতে পায়। এমন তার কাছে মনে হয় সেখানে কোনো জলাশয় আছে বা সেখানে কোনো আমাদের বস্তুটা আছে উল্টা ঘুরতেছে আকাশে। এটাই হলো মরীচিকা। এবার আসা যাক অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার তৈরি করা হয় কাঁচ বা প্লাস্টিকের খুব সরু, দীর্ঘ, নমনীয় অথচ নিরেট ফাইবার বা তন্তুধারা। এই একটা লাইন থেকে কিন্তু প্রচুর এমসিকিউ হয়। অপটিক্যাল ফাইবার দিয়ে মূলত কিন্তু এমসিকিউ বেশি আসে। তাহলে আমাদের অপটিক্যাল ফাইবার কি দিয়ে তৈরি করা হয়? কাঁচ এবং প্লাস্টিক দিয়ে তৈরি করা যায়। এবং সেটা কিন্তু বৈশিষ্ট্যগুলো দেখতেছে এটা খুব সরু হবে, দীর্ঘ এবং নমনীয় হবে, মানে ফ্লেক্সিবল হবে, এবং এটা নিরেট ফাইবার দিয়ে তৈরি হয়। ফাইবারের এক প্রান্তে ক্ষুদ্র কোণে আপতিত আলোক রশ্মি ফাইবারের ভিতরে বারবার পূর্ণবর্তী প্রতিফলিত হয়, শেষ পর্যন্ত অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে। তার মানে এটাও কিন্তু আমাদের পূর্ণবর্তী প্রতিফলনের ব্যবহারে দেখতেছি। ফাইবারটি বাঁকা বা পাকানো অবস্থায় যেভাবে থাকুক না কেন, আলোটা এর ভিতর দিয়ে কোনো শক্তি ক্ষয় ছাড়াই আমাদের পাঠানো যায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে। অপটিক্যাল ফাইবারের ভেতরের অংশকে আমরা বলি কোর এবং বাইরের অংশকে আমরা বলি ক্ল্যাড। দুটি একই কাচের তৈরি হলে আমাদের প্রতিসংঘ কিন্তু দেখা যায় আলাদা। ভিতরের প্রতিসংখ্যটা বেশি থাকে এবং বাইরের অংশটা আমাদের কম থাকে। ভিতরের যে প্রতিসংখ্য অঙ্কটা সেটা হচ্ছে আমাদের কোরের ক্ষেত্রে 1.5 এবং বাইরের প্রতিসংখ্যটা হচ্ছে আমাদের 1.45। এটাও কিন্তু এমসিকিউতে আসে। এই কারণে আলোক পূর্ণবর্তী প্রতিফলনের মাধ্যমে কোরের মাঝে আটকে রেখা যায় এবং অনেক দূরে নিয়ে যাওয়া যায়। যেহেতু আমাদের ভিতর মাধ্যমটা হয়ে গেছে ঘন এবং বাইরের মাধ্যমটা হালকা, আর আলো যখন ঘন থেকে হালকার দিকে যাওয়া শুরু করে সেখানে আমরা জানি সংকট কোণ থেকে বড় কোণে আপতিত হলে কিন্তু আমাদের পূর্ণবর্তী প্রতিফলন হয়। আর এটাই কিন্তু অপটিক্যাল ফাইবারের মেইন সিক্রেট। অপটিক্যাল ফাইবার দিয়ে আলো শত শত কিলোমিটার নিয়ে যাওয়া যায়, কারণ এই কাচের তন্তুতে আলো শোষণ হয় খুবই কম। দৃশ্যমান আলো হলে শোষণ বেশি হইতো, কিন্তু আমরা ফাইবারের মধ্যে দিয়ে যখন আলোটা আমাদের সিগন্যাল প্রেরণ করি সেখানে আমরা দৃশ্যমান আলোর জায়গায় আমরা বের করে থাকি লম্বা তরঙ্গদৈর্ঘ্যে ইনফ্রারেড লাইট বা অবলাল রশ্মি ব্যবহার করে থাকি। অপটিক্যাল ফাইবার কিন্তু আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন আমরা এন্ডোস্কোপিতে এটা ব্যবহার করি। তোমরা এন্ডোস্কোপিতে অপটিক্যাল ফাইবার দিয়ে কিভাবে আমরা চিকিৎসা করি সেটা আমাদের ভিডিও দেওয়া আছে অধ্যায় 14তে, তোমরা সেটা দেখে নিতে পারো। এই ছিল আমাদের আজকে প্রিজম, মরীচিকা, রংধনু এবং সর্বশেষ অপটিক্যাল ফাইবার। আমরা সবগুলোর সাথে আমরা দেখতেছি যে পূর্ণবর্তী প্রতিফলনের একটা সম্পর্ক আছে। তো তোমরা এগুলা সাইড নোট হিসেবে রাখতে পারো। এগুলো আমাদের অবশ্যই প্রশ্ন আসে, বেশিরভাগ এমসিকিউতে এবং 2 মার্কের প্রশ্ন হিসেবে আসে। তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।